মুখের স্বাস্থ্য বলতে আমরা যদি শুধু এটাই ভাবি যে দাঁতটা পরিষ্কার করলাম, হুম, জিভটা পরিষ্কার করলাম হুম, তাহলেই মুখের স্বাস্থ্য হয়ে গেল, হুম, সেটা কিন্তু নয়। আমাদের বডিতে যদি যে ধরনের চেঞ্জ হয় তার রিফ্লেকশন কিন্তু ওরাল ক্যাভিটিতে পাওয়া যায়। হুম, অতএব আমাদের মনে রাখতে হবে ব্রাক্সিজম কিন্তু শুধু দাঁতের ট্রিটমেন্ট করে ঠিক করা যাবে না। না। যে অসুখটা আমাদের আমবাঙালির তো হুম, অনেকেরই হুম, আছে। হুম, অসুখটার একটা গ্রেড, এই অসুখটার নাম হচ্ছে জিইআরডি বা হুম, জার্ড হুম, বলে, হুম, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। মানে হুম, যে কোনো কারণেই হোক হুম, স্টমাকের অ্যাসিড কন্টেন্ট কিছুটা মুখে উঠে আসছে হুম, ঘুমের মধ্যে বা হুম, অন্য কোনো হুম, হুম, সময়, হুম, হুম। এদের কিন্তু পেরোডাল অসুখ হওয়ার চান্সেস অনেক বেশি। তো আমি কিভাবে ব্রাশ করব যাতে আমার দাঁত ভালো থাকে? আমাদের শরীরের ভীষণ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মুখ এবং তার মধ্যে রয়েছে ৩২টা দাঁত। তো ঘটনা হলো এই মুখের স্বাস্থ্য বা ওরাল হেলথ আমরা কি করে ভালো রাখতে পারি এবং কোন কোন বদঅভ্যাসগুলো ছাড়লে আমাদের মুখের স্বাস্থ্য ভালো হবে, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট পেরোডন্টিস্ট প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। নমস্কার ডাক্তারবাবু। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে মুখের স্বাস্থ্য ভালো যদি আপনি না রাখেন তাহলে কোন কোন সমস্যায় আপনি পড়তে পারেন। তো অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ডাক্তারবাবু তো বললেন যে মুখের স্বাস্থ্য ভালো না রাখলে এই সমস্যাগুলো হতে পারে। তো ঘটনা হচ্ছে যে আমরা মুখের স্বাস্থ্য ভালো রাখবো কি করে? আর তার আগে আমরা যেটা জানতে চাইবো যে মুখ বা দাঁত আমাদের শরীরের যত অর্গান আছে, এই অর্গানগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অর্গান আমরা জানি। কিন্তু এটা কেন বলা হয় এটা আরকি? তুমি আমার কাছে যেটা জানতে চাইছো, হুম, প্রথমে একটা কথা বলি যে হুম, মুখের স্বাস্থ্য নিয়ে তুমি বলছো, তো আসলে আমরা আমাদের ভিজিবল যত অর্গান আছে হুম, এই অর্গানগুলোর মধ্যে দিয়ে কিন্তু বডির মধ্যে ভিতরে বাইরের কিছু হুম, প্রেজেন্টেশন দিয়ে বডির মধ্যে হুম, ইন্টারনাল কানেকশন। হুম, মুখকে বলা হয় গেটওয়ে অফ হিউম্যান হুম, হেলথ, হুম, কারণ হুম, এখান দিয়ে তো আমরা খাবার হুম, দাবার হুম, 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 নিই, হুম, হাওয়াটাও হুম, মুখে হুম, এখান হুম, থেকে হুম, ঢুকে। অতএব এই গেটওয়ে, তুমি ভাবো তোমার বাড়ির গেটটা যদি ঠিকঠাক না থাকে হুম, তাহলে বাইরে থেকে ঝড় ঝঞ্ঝা হুম, বিভিন্ন রকম বিপত্তি হুম, ঢুকবে। হুম, হুম, অতএব গেটটাকে ঠিক রাখার হুম, একটা একটা কনসেপ্ট কিন্তু আমাদের বহুদিন ধরে হুম, আছে। এটা হুম, প্রাচীন কাল থেকে হুম, মুখ হুম, পরিষ্কার হুম, করা, হুম, মুখের স্বাস্থ্যের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। মুখের স্বাস্থ্য সম্পর্কে এখন আমরা আস্তে, আস্তে যেগুলো জানতে পারছি, হুম, আমরা আগে একটা এপিসোডে হুম, ডিসকাস করেছি যে হুম, মুখের স্বাস্থ্যের সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ এবং অন্যান্য রোগের হুম, কিরকম সম্পর্ক সম্পর্ক আছে। আছে। তুমি যেটা জানতে চাইছো সেটা না, আমি একটা একটু হোলিস্টিক কনসেপ্ট থেকে ভেবে দেখি যে বেশ। মুখের স্বাস্থ্য বলতে আমরা যদি শুধু এটাই ভাবি যে আ দাঁতটা পরিষ্কার করলাম, হুম, জিভটা পরিষ্কার করলাম হুম, তাহলেই মুখের স্বাস্থ্য হয়ে গেল, হুম, সেটা কিন্তু নয়। কারণ আচ্ছা। আ এটা না, একটা অনেক কিছু জিনিসের আমরা ইংরেজিতে এই শব্দটাকে বলি কনগ্লোমারেশন, মানে হুম, অনেকগুলো জিনিসের অ্যাসপেক্ট তার মধ্যে নিয়ে মুখের স্বাস্থ্যটা তৈরি হয়। তার মধ্যে অবশ্যই দাঁত মাজা, হুম, হুম, জিভ পরিষ্কার করা, মুখের যে ভেতরে যে মাড়ির যেগুলো হেলথ, এগুলো মেইনটেইন করা একটা অবশ্যই হুম, একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এছাড়াও না আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশ আছে। হুম, কিরকম? সেটা যে সবসময় শুধু লোকাল বা হুম, স্থানীয় তাই না। মানে সারা শরীরের যদি অন্যান্য আ অংশে কোনো হুম, পরিবর্তন হয় তার কিন্তু রিফ্লেকশন আমাদের মুখের মধ্যে দিয়ে হয়। মানে তোমাকে একটা গ্রস হুম, এক্সাম্পল হুম, দিচ্ছি। ধরো আমাদের যখন জ্বর হয়, হুম, যেকোনো কারণে জ্বর হয়, দেখবে মুখ শুকিয়ে থাকে। মুখে খারাপ হুম, স্মেল হুম, হয়, হুম, মুখে এবং দেখে থাকবে যে মুখে জিভের তলায় মুখের মধ্যে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার দেখায়। হুম, তার মানে হুম, সারা বডির টেম্পারেচার কিন্তু মুখের হুম, রিপ্রেজেন্টেশন। হুম, অতএব আমাদের বডিতে যদি যে ধরনের চেঞ্জ হয় তার রিফ্লেকশন কিন্তু ওরাল ক্যাভিটিতে পাওয়া যায়। হুম, এবং ভাইসি ভার্সা ওরাল ক্যাভিটির হুম, যে সমস্ত মেইনটেন্যান্স এর জন্য যা সমস্ত জিনিসপত্র লাগে সেগুলোরও রিফ্লেকশন বডিতে পাওয়া যায়। অতএব আ আমাদের যদি এই জিনিসটাকে আমি এভাবে দেখি যে মুখের স্বাস্থ্য সংক্রান্ত একটা তো আমরা হুম, রেগুলার বেসিসে হুম, দিনে দুবার করে দাঁত হুম, মাজবো। হুম, আমাদের টাং ক্লিনিং করতে হুম, হবে। যদি বছরে ১ বার বা কোনো ক্ষেত্রে ২ বার
যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মাড়ির যে হুম অসুখ থাকলে বা হুম মাড়িটা হুম তার হেলথের জন্য হুম পরিষ্কার রাখার জন্য যা যা করতে হবে, ডাক্তার দরকার হলে হুম যেতে হবে। দাঁতে কোনো ক্যাভিটি হলে সেখান থেকে সেই ক্যাভিটিকে ফিল করাতে হবে, কারণ সেটা তো ব্যাকটেরিয়া দিয়েই হুম হয়। হুম এগুলো তো আমরা জানি, কিন্তু কতগুলো অ্যাসপেক্ট নিয়ে আমাদের একটু কথা বলার দরকার আছে। সেগুলো জেনারেলি আমাদের ডেন্টিস্টদের একটু নেগলেক্টেডই হয়। যেমন তোমাকে একটা এক্সাম্পল প্রথমেই বলি যে অনেককেই তুমি শুনবে বা দেখবে যে আগেকার দিনে বলতো যে ঘুমের মধ্যে দাঁত কর্মর করে, হুম দাঁতে দাঁতে ঘষে, বোঝা যায়, শব্দ হুম পাওয়া যায়। অনেকেই বলতো পেটে কৃমি হলে কৃমি, এরকম ইয়েস হয়। ইয়েস। আসলে এটা কিন্তু নয়, হুম এরকম কিন্তু না। পেটে কৃমির সঙ্গে দাঁত ঘষার কোনো সম্পর্ক নেই, কারণ আগেকার দিনে সায়েন্সটা অত আন্ডারস্ট্যান্ডিং ছিল না, সেজন্য হুম এরকম বলা হতো। জিনিসটা কিন্তু সাধারণত এরকম নয়। এই যে ডিসঅর্ডারটা, হুম এই ডিসঅর্ডারটার বিভিন্ন রকম নাম আছে। এরকমও আছে যে অনেকে দাঁতে দাঁতে সারাদিন ধরেই ঘষে, হুম সেটা হয়তো সে টের পায় না। হুম আমাদের কাছে যখন আসে দেখি দাঁতগুলো সব ছোট ছোট হয়ে গেছে এই ঘষে, এগুলো কিন্তু একটা নিউরোমাস্কুলার ডিসঅর্ডার। আচ্ছা। আচ্ছা, যখন আমি বলছি নিউরোমাস্কুলার ডিসঅর্ডার, হুম তার মানে আমাদের বুঝতে হবে নিউরো কথাটার মানে সামথিং রিলেটেড টু নার্ভ নার্ভ। অ্যান্ড ব্রেন হুম অফকোর্স, অ্যান্ড মাস্কুলার মানে তো হুম মাসল। হুম তার মানে এই অসুখটা সাধারণত, যে অসুখটার কথা হুম বলছি, হুম এই অসুখটাকে আমাদের ভাষায় আহ, এই ধরনের স্পেকট্রামকে বলা হয়, যে স্পেকট্রামের কথা বলছি দাঁতে দাঁতে ঘষে, হুম ব্রাক্সিজম। হুম অনেকের আছে ব্রাক্সোম্যানিয়া, মানে তারা ঘষে। এইটা কিন্তু শুধু দাঁতের অসুখ নয়, দাঁতে রিফ্লেক্টেড হয়। মানে যেরকম ম্যালেরিয়া অসুখটা তো জ্বর নয়, জ্বর হিসাবে রিফ্লেক্টেড হয়, প্রেজেন্টেড হয় সিমটম। সিমটমটা যে দাঁতে দাঁতে ঘষে ছোট হয়ে যাও, হুম কিন্তু আসল অসুখটা ব্রেন হুম থেকে। হুম অতএব আমাদের মনে রাখতে হবে ব্রাক্সিজম কিন্তু শুধু দাঁতের ট্রিটমেন্ট করে ঠিক করা যাবে না। না। তার মানে এর একটা নিউরোভাস্কুলার হুম কম্পোনেন্ট হুম আছে, সঙ্গে একটা স্ট্রেসের কম্পোনেন্ট আছে। ঠিক আছে, কারণ এইটা সবচেয়ে বেশি হয় ঘুমের মধ্যে। হুম এবার এই এই জিনিসটা, তার মানে যদি কারো ঘুম ডিস্টার্ব থাকে, কারণ যদি ব্রেন থেকে ঘুমের সময় এরকম কিছু ওয়েভ ফায়ারিং হয়, হুম আহ, যাতে এই রিজিয়নের মাস্কুলেচার প্রচন্ড স্ট্রং অবস্থায় অ্যাক্ট করতে থাকে, যেটা হুম আমাদের ঘুমের মধ্যে রিল্যাক্সড অবস্থায় যাওয়ার কথা ছিল, হুম সেক্ষেত্রে তারা দাঁতে দাঁতে ঘষবে। অতএব আমাদের বুঝতে হবে মুখের স্বাস্থ্য যখন মেনটেন করব, তার মানে এই ধরনের অসুখ ব্রাক্সিজম থাকলে সেটা কিন্তু আমাকে ট্রিট করতে হবে। সেটা অবশ্যই একজন দাঁতের ডাক্তার যেরকম ট্রিট করবে, তার সঙ্গে সঙ্গে একজন নিউরোলজিস্টের হেল্পও দরকার আছে। অতএব হুম। শুধু দাঁতের ডাক্তার দাঁত ঠিক করে দিলে যে ব্রাক্সিজম ঠিক হয়ে যাবে সেরকম নয়। মানে দাঁতের রোগের যে বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই সবসময় সেটা দাঁতের জন্যই হবে না, এরকম একদমই কোনো নয়, মানে সেটাই তো নেই। বলতে যাচ্ছি যে হুম অনেক সময় এর ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিটলি ডিফারেন্ট, হুম কিন্তু আলটিমেটলি এর রেজাল্টটা এসে হুম দাঁতে পড়ে। দ্বিতীয় হচ্ছে যে আমরা অনেক সময়ই দেখি একটা অসুখ আমাদের দেশে একটু কম্পারেটিভলি কম, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব বেশি আছে। তাদের সেই অসুখটার নাম হচ্ছে বুলিমিয়া, আচ্ছা। যেখানে স্পেশালি স্কুল গোয়িং হুম বাচ্চাদের হয়। আমাদের দেশে কম্পারেটিভলি হুম কম হয়, তারা অনেকক্ষণ খায় না, হুম তারপরে হুম বমি করে হুম ফেলে হুম এরকম কিছু, বা হুম একসময় অনেকটা খেয়ে হুম বমি করে। আমাদের দেশে একটা অসুখ, যে অসুখটা আমাদের আমবাঙালির তো হুম অনেকেরই হুম আছে। হুম অসুখটার একটা গ্রেড, এই অসুখটার নাম হচ্ছে GERD বা হুম জার্ড হুম বলে, হুম গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। মানে হুম আমাদের যে কোনো কারণেই হোক হুম স্টমাকের অ্যাসিড কন্টেন্ট কিছুটা মুখে উঠে আসছে হুম ঘুমের মধ্যে বা হুম অন্য কোনো হুম হুম সময়। হুম সেক্ষেত্রে কিন্তু দাঁতে ন্যাচারালি অ্যাসিড দাঁত অ্যাসিড, যদি হ্যাঁ। লাগে, হুম সেক্ষেত্রে দাঁতে কিন্তু বায়োকরেশন হবে। হুম এটাও তার মানে আমরা বুঝতে পারছি বডির অন্য পার্টের অসুখ হুম যেভাবে মুখের মধ্যে। কিন্তু বহিঃপ্রকাশ ঘটছে দাঁতে। এক্স্যাক্টলি। হুম এবার আমি যদি ভাবি যে আমি শুধুমাত্র দাঁতটুকু ট্রিট করলে দাঁতের হুম অসুখ হুম ঠিক হবে, তা তো নয়। না। আমাকে জার্ড ট্রিট করতে গেলে, এবং জার্ডের যে বড় একটা হুম ফ্যাক্টর আছে, সেটা শুধু স্টমাক নয়, হুম সাইকোলজিক্যাল স্ট্রেস থেকেও হতে রিফ্লাক্স পারে, হয়। হ্যাঁ হ্যাঁ। অতএব সেই কম্পোনেন্ট গুলো ঠিক করতে হুম হবে। অতএব এই কম্পোনেন্ট গুলো কিন্তু ওরাল হাইজিনের সঙ্গে, ওরাল ক্যাভিটির হেলথের সঙ্গে একটা অঙ্গ প্রত্যঙ্গ জড়িয়ে আছে, একটা হুম অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে। হুম এবার আমরা অনেক সময় যেটা হয় যে এখন খুব বলা হচ্ছে যে আমাদের ফুড ডায়েটস, টাইপ অফ ডায়েটস, হুম আমরা হুম কি ধরনের ডায়েট হুম খেলে ওভারঅল হেলথের সঙ্গে ওরাল হেলথ ভালো থাকবে, এই বিষয়ে আমাদের খুব বেশি ডিসকাশন হয় না। না। কিন্তু আমরা এটা জানি যে আমাদের ডায়েট ব্যালেন্সড হওয়া দরকার ওভারঅল হেলথের জন্য। একদমই। কিন্তু কি ধরনের খাবার আমার অন্যান্য শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য ক্ষতিকর, দাঁতের জন্য ক্ষতিকর, যেরকম রিফাইন্ড সুগার। আচ্ছা।
রিফাইন্ড সুগার কিন্তু আমার দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর, মানে দাঁতে কেভিস ইন্ডাকশন করে। এগুলোর পিএইচ কম থাকলে, যেমন কোলা ড্রিঙ্কস বা কোনো ফিজি ড্রিঙ্কস, সফট ড্রিঙ্ক যেগুলোকে বলি, এগুলো দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর, দাঁতে ক্ষয়েও যায়। বা ফ্রুট জুস, রিফাইন্ড সুগার যেগুলো ফ্রাক্টোজ, রিফাইন্ড ফ্রাক্টোজ যেগুলো ফাইবার কম, এইগুলো দাঁতের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকর, শরীরের জন্য ক্ষতিকর। এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, ডায়াবেটিসের জন্য খুব খারাপ। সেরকমই দাঁতের জন্য ইকুয়ালি খারাপ। রিফাইন্ড সুগার তো এমনিতেও খারাপ, এক্স্যাক্টলি, দাঁতের জন্য ইকুয়ালি খারাপ। তার মানে ব্যাপারটা এরকম নয় দাঁতটা বা ওরাল ক্যাভিটিটা মুখে শরীরের বাইরে, শরীরের জন্য যেটা খারাপ ইকুয়ালি এটা খারাপ। আবার যেরকম প্রোবায়োটিক, আমরা জানি এখন প্রোবায়োটিক নিয়ে অনেক কথা হয়। প্রোবায়োটিক, আমরা সবচেয়ে কমন প্রোবায়োটিক যেটা ইউজ করি সেটা হচ্ছে টক দই। প্রোবায়োটিক খেলে আমাদের গাটের ব্যাকটেরিয়া যেরকম ভালো হয়। বাজার চলতে কিছু ওষুধও আছে যেগুলো কোনো পার্টিকুলার ব্যাকটেরিয়াল স্পোরকে সাপ্লাই করে মুখের মধ্যে। আমি বলছি না সেই ওষুধ নিতে হবে, আমরা কিন্তু প্রোবায়োটিক নিতে পারি। এবার আমরা প্রোবায়োটিক মুখে, এবার অনেক সময় হয় কি, যেটা আমরা তো মুখের মধ্যে দই রাখা বলতে পারি না, কিন্তু এই একটা প্রোবায়োটিক নিয়ে আমি এই কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছি, কাঞ্জি বলে একটা প্রোবায়োটিক আছে। এই প্রোবায়োটিকটা খুব সোজা বানানো, আমি বলছি না নর্থ ইন্ডিয়াতে শীতের সময় খুব খায়, কিছু নেই, কালো সর্ষে এবং সাদা সর্ষে 2:1, সাদা সর্ষে 2 পার্ট আর কালো সর্ষে নিয়ে তার সঙ্গে কিছুটা গোলমরিচ আর হিং, 2 ফোঁটা হিং, মানে 2 পিঞ্চ হিং, তার সঙ্গে একটু সল্ট নিয়ে এটাকে সমস্ত কিছু ডাস্ট করে একটা বড় জারে জল নিতে হবে, নর্মাল জল। সেটা কতটা? সেটা অ্যারাউন্ড 1 লিটার আর 1.5 লিটার। ঠিক আছে। তাতে আমি বিট, গাজর, আমলকি, আচ্ছা, এই 3টে কন্টেন্ট থাকতেই হবে। এই আর তার সঙ্গে ওই যে কন্টেন্টটা বললাম, সর্ষে, গোলমরিচ, গোটা গোলমরিচ গোটাও থাকতে পারে, হিং আর একটু সল্ট। আচ্ছা, এই জিনিসটা আমি দিয়ে একটা মিক্স করে নিতে পারি। মিক্স করে ট্রিক্সটা হচ্ছে এই সমস্ত জিনিসকে আমি ফার্মেন্ট করবো কি করে? খুব সিম্পল, 3 দিন সূর্যের আলো রেখে দেবো। আচ্ছা, আফটার 3 days it is ready to be consumed. নিশ্চয়ই মানে ঢাকনা দিয়েই রাখতে হবে। ঢাকনা দিয়ে আমি একটা সূর্যের আলো রাখবো, 3 days রেখে দেবো। 3 days পরে it can be consumed even for a month, এক মাস। আচ্ছা, ওই যে জলটা, আচ্ছা, এবার এই যে ভিতরে যে বিট, গাজর এবং আমলকি আছে, এটা আমি ইন্ডিভিজুয়ালি চিবিয়ে খেতে পারি, ভেরি গুড ফর হেলথ। আচ্ছা, ফাইবার, এবং তার সঙ্গে এই জলটা, ওই যে জলটাকেই কাঞ্জি বলে, এই জলটা একটু টক টক খেতে। আর এই জিনিসটা কিন্তু অ্যামেজিং অ্যাজ এ প্রোবায়োটিক। এবার আমি যেটা করতে পারি, মুখে এই প্রোবায়োটিকটাকে রাখতে পারি, গিলে নেওয়ার আগে 30 থেকে 40 সেকেন্ড মুখে রাখতে পারি। আচ্ছা, ইট উইল সাপ্লাই গুড অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া হুইচ ইজ ভেরি গুড ব্যাকটেরিয়া। তারপরে খেতে পারি। এটা আমার গাট হেলথের জন্য ভালো, ওরাল হেলথের জন্য। এটা আমরা ঘরেই সাধারণভাবে বানাতে পারি, এর জন্য আলাদা কোনো স্পেশাল ইনগ্রেডিয়েন্ট খুব একটা বিশাল কিছু দরকার নেই। সেরকমই, অতএব তার মানে বোঝা যাচ্ছে আমার ওরাল হাইজিনে আমরা প্রোবায়োটিক যদি সাপ্লাই করি তাহলে আমরা অত্যন্ত ভালো একটা এফেক্ট পাবো। কারণ এই প্রোবায়োটিক এর মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে, এগুলো আমাদের মুখে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, সেগুলোর সঙ্গে কম্পিট করে সেই প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলোকে তাদের কাউন্ট কমাবে। অতএব আমাদের মুখের রোগ হওয়ার থেকে বাঁচাতে হবে। এগুলো দিস ইজ গুড ফর ওরাল হাইজিন, মুখের স্বাস্থ্যের জন্য ভালো, শরীরের জন্য তো অফকোর্স। টক দই এবং কাঞ্জি। হ্যাঁ, প্লাস এখন আমি অনেককেই দেখছি, এটা খুব আনফর্চুনেট, কিন্তু আমাদের মতন দেশে, ট্রপিক্যাল কান্ট্রি যেখানে এত রোদ, আমরা তো এখন ঘর থেকেই বেরোই না, এসিতে থাকি, ভিটামিন ডি লেভেল সবার কমে আছে একদমই। এবার আমার যত পেশেন্টের আমি ভিটামিন ডি টেস্ট করাই, 10 জনের মধ্যে 7 জনেরই কম আসে। সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি সম্পর্কে আমাদের জানতে হবে যে ভিটামিন ডিটা কিন্তু শরীরে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে থাকতে হবে, ইভেন ফর ওরাল হাইজিন। এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের ভারতীয়দের মধ্যে তো প্রত্যেকেরই ডেফিসিয়েন্সি আছে। হ্যাঁ, মানে আমি দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে ভিটামিন ডি তো রোদে গেলেই পাওয়া যায়, কিন্তু ভারতবর্ষে প্রবলেমটা হচ্ছে যে আমরা হয়তো অ্যাডিকুয়েট রোদে যাই না। যদি আমরা অ্যাডিকুয়েটলি রোদে যাই সেক্ষেত্রে ভিটামিন ডি পেলে তো খুব ভালোই, কিন্তু যদি লেস ভ্যালু থাকে সেক্ষেত্রে আমাকে কিন্তু ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিয়েও করতে হবে। তার ডোসেজের জন্য ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে, কিন্তু ভিটামিন ডি থাকাটা খুব ইম্পর্টেন্ট, শুধু ওরাল হেলথের জন্য নয়, ওভারঅল বোন হেলথের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কারণ ভিটামিন ডি প্যারাথরমোন এবং ক্যালসিয়াম আয়নের এদের একটা
ট্রায়াড আছে, এইটা মেনটেন না হলে কিন্তু বোনের ক্ষেত্রে গাঁটে গাঁটে ব্যথা হবে, লেথার্জিক ফিলিং হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অতএব ভিটামিন ডিটা যেটা আমরা নর্মালি ন্যাচারালি সূর্যের আলো থেকে পাই, যদিও না পাই সেটাকে আমরা সাপ্লিমেন্ট দিয়ে বাড়ালে ওরাল হাইজিনের জন্য ভালোই হবে, ওরাল হেলথের জন্য ভালো হবে, কারণ ভিটামিন ডি আমাদের ওরাল হাইজিনের পেরিওডন্টাল ডিজিজের সঙ্গে তার একটা ডিরেক্ট লিঙ্ক অলরেডি প্রুভেন। ইভেন ক্যালসিয়াম শোষণেও বোধহয় হেল্প হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটাই বলছি যে ভিটামিন ডির অ্যাডিকুয়েট বা অপটিমাম ভ্যালুটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়া যেটা বলার সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা হয় যে আমরা ওরাল ক্যাভিটি সম্পর্কে যতটা, দাঁত সম্পর্কে যতটা ভাবি, আমরা টাং নিয়ে অতটা ভাবি না, জিভ নিয়ে অতটা ভাবি না। মানে আগে আমরা সবাই জিভ ছোলা করতে দেখেছি, এবার জিভ ছোলা তো এখন অনেকে ইউজ করে না, ভাবে এটা কিরকম ধরনের প্র্যাকটিস, কিন্তু সত্যি কথা জিভে কিন্তু ব্যাকটেরিয়াটা বড় কাউন্ট মুখে আমাদের জিভে থাকে। অতএব আমরা ডেন্টাল হেলথ বলতে টাং হেলথ নিয়ে খুব একটা ভাবি না, কেউ বদার্ড নই, কিন্তু টাং হেলথটা কিন্তু ইম্পর্টেন্ট। সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন আমাদের এই টাং ক্লিনিংটা করার দরকার। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ইদানিং আমরা দেখছি যে অ্যালকোহল খাওয়ার টেন্ডেন্সি মানুষের মধ্যে খুব বাড়ছে। এবার অ্যালকোহলের সঙ্গে ওরাল হাইজিনের না খুব ডিরেক্ট রিলেশনশিপ আগে খুব একটা প্রুভেন ছিল না। আচ্ছা, কিন্তু এটা দেখা গেছিল যে যারা অ্যালকোহল খান তাদের অধিকাংশ অ্যালকোহলের সঙ্গে স্মোকিংও করেন। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যেহেতু স্মোকিং এর সময় ওরাল টেম্পারেচারটা বেড়ে যায় বিকজ অফ দ্য স্মোক, অ্যালকোহল থাকলে কিন্তু টেম্পারেচারটা আরো বাড়ে এবং আমাদের মিউকোসার কিন্তু ক্ষতি হয়। অতএব এই বিষয়টা আমাদের একটা জাস্ট লাইক রিফাইন্ড সুগার আপনার সমস্ত শরীরের জন্য যেমন ক্ষতি, দাঁতের জন্য ক্ষতি, অ্যাবসলিউটলি অ্যালকোহলও তাই। সেম, আসলে সেটাই তো বলছি, মানে যেহেতু ওরাল ক্যাভিটি বা মুখটা আমাদের গেটওয়ে, সারা শরীরের যা এফেক্ট খারাপ হবে তার এফেক্ট কিন্তু মুখেও এসে পড়বে। অর্থাৎ আমাদের মুখের হাইজিন সম্পর্কে আমরা এতদিন পর্যন্ত ওরাল হাইজিন বলতে শুধু পেয়েছি দাঁত মাজা এবং কিছুটা আশেপাশে পরিষ্কার করা, কুলকুচি করা, কিন্তু এটা শুধু ওরাল হাইজিন নয়, সমস্ত শরীরের পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে যদি আমি ভাবি যে ওরাল ক্যাভিটিটাকে আমি কিভাবে ঠিক রাখবো, তাহলে সমস্ত জিনিসের অ্যাসপেক্টই এর মধ্যে থাকবে। তুমি জানলে আশ্চর্য হবে, রিসেন্টলি কেন বলি, বছর 4-5 হলো আমাদের দেখা গেছে যারা ওবিস, যাদের বিএমআই 30 এর ওপরে, এদের কিন্তু পেরিওডন্টাল অসুখ হওয়ার চান্সেস অনেক বেশি। অতএব বুঝতে পারছো যে মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকার, মেটাবলিক্যালি আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে বিএমআই কে কমানো। সেই বিএমআই কমাতে পারলে যেটা সুবিধা সেটা হচ্ছে আমাদের ওরাল হাইজিনও ভালো থাকবে সাইমালটেনিয়াসলি। অতএব এগুলো ফ্রি, এর জন্য আলাদা করে কিছু করার দরকার নেই। এবার আমরা এটাও জানি যে ওবেসিটি সারা শরীরের জন্যই ভালো না, সেটা করলে অটোমেটিক্যালি ওরাল হাইজিন ভালো থাকবে। আমি যেটা বলতে চাইছি যে ওরাল হাইজিনটাকে আমরা আলাদা করে বা মুখের স্বাস্থ্যকে আলাদা করে না ভাবে এটা সারা শরীরের একটা পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে যদি ভাবতে পারি, মানে এর খাওয়া দাওয়া থেকে শুরু করে শরীরের অন্যান্য অংশগুলো যদি ঠিক থাকে তাহলেও ওরাল ক্যাভিটিও কিন্তু ঠিক থাকে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অতএব আমাদের এই কথাগুলো মনে রাখা দরকার যে ওরাল হাইজিনের জন্য আমরা লোকাল ওয়েতে যা করার তো করবোই, কিন্তু আমরা যদি ভাবি যে সিস্টেমিক্যালি আমি ওরাল হাইজিন ঠিক রাখতে চাইবো, কারণ আমি আগেও বলেছি বেশ কিছু বা এখনো বলি যে মুখে যখন স্মেল হয়, আমাদের মুখে যখন জেরোস্টোমিয়া হয় তখন কিন্তু মুখে স্মেল হয়। জেরোস্টোমিয়াটা কি? ড্রাইনেস, আমাদের স্যালাইভেশন কম হচ্ছে। এবং স্যালাইভেশন কম দুটো কারণে হতে পারে। একটা হলো যে আমি মুখটা ড্রাই এই কারণে আমি জলই খাচ্ছি না, বা জল খেলে তার ফ্রিকোয়েন্সিটা এত কম, হয়তো একবারে আমি 500 ml জল খাচ্ছি কিন্তু 3 ঘন্টা বাদে বাদে জল খাচ্ছি, দিনে হয়তো অ্যাডিকুয়েট অ্যামাউন্টটা খাচ্ছি কিন্তু ফ্রিকোয়েন্সি রাখছি না, সেক্ষেত্রে মুখের কিংবা আপনি এমন একটা এনভায়রনমেন্টে কাজ করছেন, মানে ড্রাই এনভায়রনমেন্টে অনেকে এসিতে দীর্ঘক্ষণ কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু ড্রাইনেসটা আসে। তাছাড়া আমি কথা বলছি না বা কিছু করছি না, মুখে স্যালাইভেশন হচ্ছে না, মুখটা স্ট্যাগনেন্ট হয়েছে, এরকম সিচুয়েশনে কিন্তু আমাকে 15-20 মিনিট বা 1 ঘন্টা বাদে বাদে অল্প অল্প জল সিপস করতে হবে, যেন এইটার সঙ্গে আমার মুখটা একটু হাইড্রেটেড থাকে। তার সঙ্গে এটাও মনে রাখতে হবে কিছু কিছু অসুখ আছে, যেরকম জ্বরের কথা বলছি, জ্বরে কেন মুখে খারাপ হতে হয়, ব্যাকটেরিয়া বেরিয়ে যায় তা নয়, শুধু তাই নয়, আমাদের জ্বরে টেম্পারেচার বাড়ার জন্য ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হলে there is something called xerostomia, মানে আমাদের স্যালাইভেশন কমে যায়। যদি এরকম কোনো অসুখ হয় যেখানে আমাদের জেরোস্টোমিয়া হচ্ছে বা স্যালাইভেশন কমে যায়, যেরকম আমরা অনেক সময় দেখি যে
পোস্ট রেডিয়েশন পেশেন্ট, হুম। এদের মুখ শুকিয়ে যায়, হুম। এদের কিন্তু কেরিজ ইন্ডেক্স অত্যন্ত বেড়ে যায়, মাড়ির রোগ হয়, প্রচন্ড প্রবলেম। অতএব জল খাওয়া, মানে তুমি বুঝতে পারছো তো, হুম। ওরাল হুম। হাইজিনের কথা যখন বলছি, হুম। সাধারণ জল খেয়ে হুম। আমরা ওরাল হাইজিন মেনটেন করতে পারি। হুম। যেরকম ব্যাড ব্রেথ, এটা আমরা সবসময় ভাবি মুখ থেকে আসছে, কারো আচ্ছা, কথা বললে অনেকে হয়। একটু ইন্টারাপ্ট করছি, অনেকে বলেন যে লিভারের সমস্যা থাকলে নাকি মুখে হ্যাঁ, দুর্গন্ধ আসতে পারে, আসতে এটা পারে, কতটা কিন্তু সত্যি? হুম। এটা হচ্ছে যে এটা ইনিশিয়াল লিভার ডিজিজ হয় না, মানে আচ্ছা, কারণ এটা সাধারণ ফ্যাটি লিভার আছে, গ্রেড মানে 1 গ্রেড 2 তাতে হবে না। যদি এন্ড লিভার ডিজিজ বা আচ্ছা, আচ্ছা, এন্ড মানে কিডনি ডিজিজ সিরোসিস। হয়, হ্যাঁ, অলমোস্ট সিরোসিসের লেভেলে বা হুম। কিডনি ডিজিজ হলে কিন্তু তার হুম। মুখে একটা স্মেল আসে। আচ্ছা। অতএব আমি বলছিলাম না যে হুম। এটা কিন্তু ওরাল ক্যাভিটি ঠিক রাখতে গেলে কি করতে হবে, সেক্ষেত্রে শুধুমাত্র ব্রাশিং করে আমরা ব্যাপারটাকে উপর উপর হুম। ভাবি, হুম। কিন্তু আমাদের এটাও বোঝা উচিত শরীরের যেহেতু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে ওরাল ক্যাভিটিটা কানেক্টেড এবং সেটাই গেটওয়ে, হুম। বাকিগুলো ঠিক রাখার জন্য যা প্রক্রিয়া সেটা কিন্তু ওরাল ক্যাভিটির উপর প্রভাব ফেলে। এবং আমি যেগুলো যেগুলো হুম। বলছি হুম। এইগুলো যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ইমপ্রুভমেন্টগুলো আমরা করতে পারলে কিন্তু ওরাল ক্যাভিটি অটোমেটিক্যালি, আমরা শুধু লোকাল সাপোর্ট ব্রাশিং করবো আর টাং ক্লিনিং করবো, এই বছরে একবার বা দুবার ডাক্তারের কাছে যাব দেখানোর জন্য, কোনো ক্যাভিটি থাকলে যেটা ফিল করাবো, এছাড়া বাকি এইগুলো করতে হবে। এইগুলো না করলে কিন্তু হাজার চেষ্টা করলে ওরাল ক্যাভিটিকে আমি স্পিক অ্যান্ড স্প্যান রাখতে পারবো। এই যে আপনি ব্রাশিং টেকনিকের কথা বললেন, তো আমি কিভাবে ব্রাশ করব যাতে আমার দাঁত ভালো থাকে? আচ্ছা, কিভাবে মানে দুটো জিনিস ইম্পর্টেন্ট, হুম। একটা হুম। হলো ফ্রিকোয়েন্সি, হুম। দিনে দুবার ব্রাশ করবো। সেটা সেকেন্ড খাওয়ার হচ্ছে, আগে না খাবার পরে? আচ্ছা, হুম। রাতে শোয়ার আগে আমাকে করতে হবে, বেশ। এটা একটা হুম। করতে হবে। সকালবেলা উঠে কিন্তু ব্রাশিং সবসময় ম্যান্ডেটরি নয়, হুম। কিন্তু যেটা অসুবিধা হয় যে আমাদের এখানে, আমাদের এখানে সারা পৃথিবীতে এই লোকে ব্রেকফাস্ট একদম ব্রাশ না করে, হুম। ফ্রেশনেস না হয়ে হুম। ব্রেকফাস্ট খেতে অনেকের অসুবিধা হুম। হয়। হুম। এবার একটা কথা আপনাদের বলি, আমাকে রিসেন্টলি একজন হুম। ভিডিওতে লিখেছেন যে, এই এমন একটা কোনো হুম। একটা ভিডিওতে, যে ডাক্তারবাবু সকালবেলা উঠে বাসি মুখে জল নিয়ে কুলকুচি করে খেলে কি এটা কি কোনো ভালো কিছু, এটা হুম। শুনেছি। হুম। এরকম কিছু কিন্তু আমাদের কোনো লিটারেচার হুম। বইয়ে কোথাও হুম। নেই। হুম। বুঝতে এবং পেরেছি। আমাদের এখানে একটা কনসেপ্ট ছিল, এখনো আছে কিনা জানি না, আমি যেটা কোনোদিন হুম। করিনি, বেড টি বলে একটা কনসেপ্ট আছে। আচ্ছা, কিছু আচ্ছা। উঠে ঘুম থেকে না উঠেই বিছানায় বসে চা খাওয়া, সেটাতে কি আনন্দ পাওয়া যায় আমি জানি না, কিন্তু জিনিসটা কোনো একটা হাইজেনিক প্র্যাকটিস নয়। ঠিক আছে, তাহলে এবার কিভাবে ব্রাশ করবো, যেটা বলছি সেটা হচ্ছে যে ব্রাশিংয়ে যে টেকনিকটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটার নাম মডিফাইড বাস টেকনিক। বিভিন্ন জায়গায় ভিডিও আছে, ইউটিউবে ভিডিও আছে, খুব ইজি হুম। টেকনিক নয় আমি বলবো, কিন্তু অ্যাডাপ্ট করলে কিন্তু 15 দিন 1 মাসে আস্তে আস্তে অ্যাডাপ্টেড হয়ে যায়। আচ্ছা। এখানে ব্রাশের অ্যাঙ্গুলেশনটি ইম্পর্টেন্ট, 45 ডিগ্রিতে, আর তারপরে ভাইব্রেট করে একটা ভার্টিক্যাল স্ট্রোক দিতে হয়। ব্যাপারটা বলতে যতটা সহজ, করতে অতটা সহজ নয়। হুম। সেই জন্যই বলছি, যদি যারা এই মডিফাইড বাস টেকনিকটার সঙ্গে নিজেদের অ্যাকোয়েন্টেড করতে পারবেন না, তাহলে তারা আজকের দিনে পাওয়ার ব্রাশে শিফট করে যাক, সেটা অনেক বেটার। পাওয়ার ব্রাশের সুবিধাটা হলো শুধুমাত্র অ্যাঙ্গেলটা ধরে ধরতে হয়, সুইচ আছে, টিপলে নিজের থেকে বাকিটা হয়ে যায়। আমরা তো আস্তে আস্তে এআই রোবোটিক্সের যুগে ঢুকছি, হুম। ব্রাশটাও প্রায় রোবোটিক্সের লেভেলে উঠে গেছে। পাওয়ার ব্রাশে কিন্তু এখন দামও অনেক কমে গেছে, অতএব নর্মাল ব্রাশের থেকে খুব একটা ডিফারেন্স পড়ে না, কিন্তু পাওয়ার ব্রাশের কিন্তু এন্ড রেজাল্ট কম্পারেটিভলি অনেক বেটার দ্যান ম্যানুয়াল ব্রাশ। আচ্ছা, আপনি ব্রাশ করার কথা তো বললেন। হ্যাঁ। এবার বহু মানুষ আছেন যে মাউথ ওয়াশ ইউজ করেন, মানে ওটা কতটা ঠিকঠাক? এটা একদম ঠিক নয়। প্রথম কথা, কিছু মানুষ আছেন, আমি পেয়েছি রিসেন্টলি একজন হুম। পেশেন্ট আমার কাছে এসেছেন, তিনি একজন ডাক্তার স্টুডেন্ট। আচ্ছা। তিনি বলে, আমি লাস্ট 1 বছর ধরে ব্রাশই করি না, পুরোটা মাউথ ওয়াশ করি, কারণ সকালে ক্লাস থাকে, হুম। ব্রাশ করার সময় হয় না, মাউথ ওয়াশটা তাড়াতাড়ি হয়ে যায়। এটা কিন্তু একদমই করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, মাউথ ওয়াশ ব্যবহার করার কোনো দরকারই নেই, এবং মাউথ ওয়াশ ব্যবহার করা উচিত নয়, কারণ মাউথ ওয়াশ একটা প্রেসক্রিপশন মেডিসিন। হুম। এখন প্রেসক্রিপশন মেডিসিন রেগুলার বেসিসে ইউজ করলে, মাউথ ওয়াশ যেহেতু একটা ওষুধ, এর সাইড এফেক্ট, হুম। প্রত্যেকটা ওষুধের এফেক্টের সঙ্গে সঙ্গে সাইড এফেক্ট আছে। একদমই তাই। অতএব এটা কিন্তু লং টার্ম, ডাক্তারবাবুরাও যখন দেন, এটা একটা লিমিটেড পিরিয়ড অফ টাইম, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, তার বেশি দেন না। অতএব ব্রাশ করার সঙ্গে মাউথ ওয়াশ করার কোনো যুক্তি নেই, ব্রাশ করলে দ্যাট ইজ এনাফ। মাউথ ওয়াশ করলেও সেটা স্পেসিফিক একটা মাউথ ওয়াশ ব্যবহার করতে হবে ফর স্পেসিফিক সিচুয়েশন। ডাক্তারবাবু বলবেন কোন মাউথ ওয়াশ কতদিন ব্যবহার করবেন। এর সঙ্গে ব্র্যান্ড বা এর সঙ্গে এরকম নয় যে সব একই ব্র্যান্ডের মাউথ ওয়াশ সব ব্যবহার করা যায়, প্রত্যেকটি বিভিন্ন ব্র্যান্ডের মাউথ ওয়াশের বিভিন্ন রকম কেমিক্যাল কম্পোজিশন আছে। অতএব
সিচুয়েশন অনুযায়ী ডাক্তারবাবু আপনার জন্য কম্পোজিশন চুজ করবেন, কারণ ব্যথার ওষুধ যেরকম এনএসিআইটিস এক এক রকম ব্যথার ওষুধ আছে, ডাক্তারবাবু ঠিক করবেন কোন ব্যথার ওষুধটা আপনাকে দেবেন, কতটা ডোজে দেবেন, কতদিনের জন্য দেবেন। হুম। রেগুলার বেসিসে বরাবর ইউজ করার কথাও নয়, এবং এগুলো করবেন না, কারণ মাউথ ওয়াশের সাইড এফেক্ট আছে এবং সেই সাইড এফেক্টগুলো খুব খারাপ। অতএব মাউথ ওয়াশ শুধুমাত্র একটা কারো পারপাসে ইউজ করতে পারেন। হুম। ধরুন আপনি কোথাও ট্রাভেল করছেন, হুম। আপনার কাছে এই মুহূর্তে হয়তো ব্রাশ করার মতো সিচুয়েশন নেই, পর্যাপ্ত জলও নেই আপনার কাছে। এক্স্যাক্টলি হুম। ফর দ্যাট টাইম হুম, বিং, হুম। ওই ট্রাভেল তো আর মানুষ হুম, প্রচুর হুম, দিন হুম, করে না, খুব হুম, বেশি হলে কত 30-40 ঘন্টা হুম, ট্রাভেল, হুম, হুম, এইটুকু পিরিয়ডের জন্য আপনি মাউথ ওয়াশ ব্যবহার করতে পারেন। এরপরে কিন্তু মাউথ ওয়াশ উইদাউট প্রেসক্রিপশন ব্যবহার করা একদমই সমীচীন। আচ্ছা, আরো একটা বিষয় যেটা হচ্ছে আমরা ইগনোর করেই, মানে যারা আমরা নর্মাল মানুষ যারা, তারা অনেক সময় দেখা যায় যে খাওয়ার পরে একটা টুথপিক হয়ে গেল, একটা ঝাঁটার কাঠি হয়ে গেল, বা একটা সেফটি পিন হয়ে গেল, এটা দিয়ে আমরা দাঁতের ভেতরকার যে ময়লা বা বেঁধে থাকা যে খাবার সেগুলো পরিষ্কার করি। এটা আপনি কি এটা বলবেন এটা? কিন্তু খুব হুম। বিপজ্জনক একটা হুম। জিনিস, কারণ টুথপিকের অরিজিনাল যে টুথপিক আমরা যে টুথপিক ব্যবহার করি তার সঙ্গে অরিজিনাল টুথপিকের কোনো সম্পর্ক নেই। আচ্ছা। অরিজিনাল টুথপিক গুলো কমপ্লিটলি আলাদা, সেগুলো আমাদের ভারতবর্ষে খুব একটা আজকাল আর পাওয়া যায় না। আচ্ছা, আমরা যে টুথপিক গুলো ব্যবহার করি এটা ঝাঁটার কাঠি ঝাঁটার কাঠি মডিফাইড। মডিফাইড রূপ। যদি দাঁতের ফাঁকে খাবার আটকায় হুম। তাহলে ডাক্তারবাবুর কাছে যান, কিন্তু তার আগে যদি মনে করেন যে না আমি নিজেই মেনটেন করবো, করুন, সেটা অসুবিধা নেই। তার জন্য আলাদা টুলস পাওয়া যায়, তাকে বলে ডেন্টাল ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ। এবার আপনার ক্ষেত্রে কি ধরনের ফ্লস লাগবে বা কি ধরনের ইন্টারডেন্টাল ব্রাশ লাগবে, কারণ ফ্লসটা মোটামুটি একই রকম। কিছু ফ্লস আঙুলে জড়িয়ে করতে হয়, আমি নিজেই নিজেরটা করতে পারি না, খুব ডিফিকাল্ট হয়। এখন হ্যান্ডেল যুক্ত ফ্লস পাওয়া যাচ্ছে, সেগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, আরো একটা বিষয়, সেটা হচ্ছে দাঁত অনেকেরই সমস্যা হয়, ছোটখাটো সমস্যা, সেটা হয়তো মাড়ি ফুলতে পারে, কখনো কখনো ব্লিডিং হতে পারে। তো এই যে ছোট ছোট যে বিষয়গুলো, এগুলোর জন্য আমরা বাড়িতে কি করতে পারি? আচ্ছা, যদি এরকম হয় যে ব্লিডিং হচ্ছে একদিন দুদিন, সেক্ষেত্রে একটা প্রবলেম আমি দেখেছি যে অনেকে না ভয় পেয়ে ব্রাশিং করা বন্ধ করে দেয়। হুম। এটা কিন্তু একদম করা যাবে না। আচ্ছা। ব্রাশিং, আচ্ছা পেশেন্ট এসে আমাকে বলে আমি ব্রাশ বন্ধ করে আঙ্গুল দিয়ে দাঁত মাজছি বা আঙ্গুল দিয়ে ব্রাশ করছি, এমনি আঙ্গুল দিয়ে ব্রাশ হয় না। ব্রাশ করতে গেলে ব্রাশই লাগে, আঙ্গুল দিয়ে করে কোনো লাভ নেই। আপনাকে ব্রাশটা করতে হবে। তাতে যদি ব্লিডিং কন্টিনিউড হয় তাহলে আপনাকে ডাক্তারবাবুকে যেতে হবে। তার মানে জিনিস একটা অসুখ, জিঞ্জিভাইটিস, এটা কিন্তু আপনার কোনো ব্রাশিং বন্ধ করে দিলে স্বাভাবিক ঘটনা। ব্লিডিং হলে তো ভয় পেয়ে অনেকে ব্রাশিং বন্ধ করতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ব্রাশিং বন্ধ করাটা ঠিক হবে, সমীচীন হবে না। ব্রাশিং বন্ধ না করে আপনি নর্মাল ব্রাশিং কন্টিনিউ করুন। যদি তাতে দেখলেন ইমপ্রুভ হলো, ব্লিডিং বন্ধ হলো, ভালো। যদি না হয় একজন ডাক্তারবাবুর কাছে যান। অতএব এটা কিন্তু করা উচিত নয়। সেকেন্ড হচ্ছে যে অনেককে আমি বলতে শুনেছি যে এগুলো আগেকার দিনে ব্যবহার হতো, ফটকিরি জলে গুলে, ফিটকিরি। এইগুলো কিন্তু করবেন না। এগুলোর কোনো রকম সায়েন্টিফিক বেসিস নেই, কারণ এগুলো হচ্ছে, আমি বলি এগুলো অ্যাকচুয়ালি আগেকার দিনে গাম অ্যাস্ট্রিজেন্ট হিসেবে ইউজ করা হতো, কিন্তু আমরা এখন জানি যে এটা মাড়ির প্রবলেম নয়, প্রবলেমটা মাইক্রোবায়োলজিক্যাল ইন অরিজিন, ঠিক আছে? অতএব অ্যাস্ট্রিজেন্ট দিয়ে আমি ধামা চাপা দিয়ে রাখবো, এটা করে কিন্তু কোনো লাভ হবে না, কারণ ওটা বাউন্স ব্যাক করে আবার 15 দিন 20 দিন বাদে আবার ব্লিডিং শুরু হবে। অনেকে লবঙ্গ তেল ব্যবহার করেন। হ্যাঁ, লবঙ্গ তেল ব্যবহার তো দাঁতে ব্রাশ করার জন্য না, লবঙ্গ তেল ব্যবহার করা ক্যাভিটিতে করতে পারেন, যদি ইমিডিয়েট ব্যথা হয় করতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনি লবঙ্গ তেলটা একটা এমার্জেন্সি রেমেডি হতে পারে, ওটা কোনো ট্রিটমেন্ট নয়, ওটা দিয়ে এটা আমি ঠেকনা। হ্যাঁ ঠেকা দিয়ে রাত বিরেতে হঠাৎ একটা দাঁতে ক্লিয়ার এক্সপোজারে দাঁতে ব্যথা হলো, আমি কটনের মধ্যে লবঙ্গ তেল দিয়ে ওটাকে ক্যাভিটির মধ্যে দিয়ে দিলাম, 2-3 মিনিটের মধ্যে ব্যথার উপশম হলো, দ্যাটস ফাইন। কিন্তু ইমিডিয়েটলি পরদিনই আপনি ডাক্তারবাবুর কাছে যান, কারণ লবঙ্গ তেল আপনাকে বরাবর ব্যথা হওয়া থেকে বাঁচাবে না। আচ্ছা, আরো একটা জিনিস, সেটা হচ্ছে গ্রাম বাংলায় আমরা দেখতে পাই বিভিন্ন মানুষ আছেন যারা দাঁতের পোকা বের করেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? দাঁতের পোকা তো দাঁতের তো আর পোকা হয় না, কারণ দাঁতের মধ্যে একটা মুখের মধ্যে কথাবার্তা চলছে, খাওয়া দাওয়া চলছে। পোকা থাকলে, পোকা বলতে এরকম যে চোখে দেখতে পারে সেগুলো তো পোকা হবে না, সেগুলো মাইক্রোবস। তাই তো হয়, মানে মাইক্রোবসই হয়, কিন্তু সেগুলোকে এখন ব্যাকটেরিয়াকে তুমি যদি পোকা বলো তাহলে ওটা পোকা। কিন্তু আমরা যেরকম পোকা বলতে আমরা যেটা বুঝি যে যেরকম ধরো একটা আরশোলা বা ছোট যদি পোকা হয় সেটাও তাদের মধ্যে লুকিয়ে থাকার অক্ষমতা নেই, কারণ আমরা কথা বলছি, খাচ্ছি, মুখের মধ্যে স্যালাইভেশন হচ্ছে, পোকাটা থাকবে কি? শুধু ইরিটেট করে বেরিয়ে চলে আসবে। একটা পোকাকে যদি একটা জায়গায় বসে সেখানে কি তার উপরে যদি আমি হাত দিই, মানে পোকাটা কি থাকবে, সেটা দৌড়ে পালাবে। অতএব
মুখের মধ্যে সেরকম কোনো পোকা হয় না। তবে হ্যাঁ, এটাও আমি বলছি যে এটা আমি নিজেই দেখেছি যে স্টেশনের প্ল্যাটফর্মে মানুষের মুখ থেকে সদা সদা পোকা বের করা হচ্ছে। তো ঠিক আছে, এগুলো তো আমাদের ভারতবর্ষের জাদুর দেশ, এসব চলবে, এগুলো আমাদের মেনে নিতে হবে। এগুলো নিয়ে ক্রিটিসাইজ করে বা হাসাহাসি করে লাভ নেই, এগুলো ক্রিটিসাইজ চলবে। নয়। এটা একটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্যের পার্ট আর পার্সেল হয়ে গেছে। কিন্তু আমরা এটা সাইন্টিফিক্যালি এটাও জানি যে এটা সত্যি নয়। মানে আমাদের তো অ্যাওয়্যার করা কাজ, আমরা চেষ্টা হ্যাঁ, করবো অ্যাওয়ারনেসটাকে ছড়িয়ে দেওয়ার, যে এরকম নয় যে আপনাকে পাতার মধ্যে একটা পোকা এনে বের করে দিচ্ছে আর আপনার দাঁতের না, তবে হ্যাঁ, তুমি যেটা বলছো, আমার রিসেন্টলি একটা ভিডিওতে আমি একটা ভিডিও করেছিলাম, তাতে কিন্তু অনেকেই লিখেছেন যে মানুষকে বোকা করার দিন চলে গেছে, এখন আমরা বিশ্বাস করি না তাতে পোকা হয়। তাই তো মানুষের এই অ্যাওয়ারনেস লেভেলটা চলে এসেছে যে লোকে এখন আর বিশ্বাস করে না পোকা হয়। এবং আমি এই যে কথাটা তোমাকে বললাম, আমি দেখেছি প্ল্যাটফর্মে সেটা আসতে 20 বছর আগে। আমি আশা করি এখনকার একদম প্রত্যন্ত জায়গা ছাড়া প্ল্যাটফর্মে কেউ আর দাঁতের পোকা বের করে না। আচ্ছা, এইবার যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে আমি দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমার ডায়েট কেমন হবে, আমি পাতে কোন কোন খাবারগুলো রাখবো, যেটা আপনি আগে বললেন সেটা হচ্ছে একটা হচ্ছে দই, যেটা ভেরি ইম্পর্টেন্ট, প্রোবায়োটিক এবং কাঞ্জির কথা বললেন। এছাড়া আমরা আর কি কি খাবার খেতে পারি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা বললাম যে রিফাইন্ড কার্বোহাইড্রেট যত কম পারবো সেটা খাবো। রিফাইন্ড কার্বোহাইড্রেট সারা শরীরের জন্য খারাপ, মুখের জন্য খারাপ। আমার যদি ফল খেতে হয় খাবো, কিন্তু কারণ ফলে ফাইবার আছে, ফ্রাক্টোজ থাকলে ফাইবার আছে, কিন্তু ফ্রুট জুস না, একদমই খাবো না। ফ্রুট জুস নয়। না। সে ওয়ান্স ইন আ ওয়াইল একবার খেলাম আলাদা কথা, কিন্তু ফ্রুটস আর গুড, ফ্রুট জুসেস আর নট। আচ্ছা, কারণ ফ্রুটের মধ্যে ফাইবার থাকে, তো ফ্রাক্টোজটা গেলে তার সঙ্গে ওই ফাইবারটা শরীরের জন্য অতটা ক্ষতি করে। ফ্রুট জুস কিন্তু সাংঘাতিক, গ্লুকোজ শুধু স্পাইক করে। তাই নয়, ওই আপনার যখন ফ্রুট জুসটা যখন তৈরি হচ্ছে, বাইরের অক্সিজেনের সঙ্গে অক্সিডাইজ হয়ে তার যে ফর্মটাই চেঞ্জ হয়ে যায়। সেটাই বলছি, প্রিজারভেটিভ দেওয়া ফ্রুট জুস তো নয়, একদমই একদমই নয়। নয়। কার্বোনেটেড ড্রিঙ্কস অ্যালকোহলের থেকেও বেশি ক্ষতিকর। ও মাই গড। ঠিক আছে, অতএব এই জিনিসটাকে যতটা পারবো অ্যাভয়েড করবো, যতটা পারবো ফাইবার লেডেন খাবার খাবো। ঠিক আছে, ফাইবার, প্রিজারভেটিভ দেওয়া খাবার কম, এটা আমাকে মনে রাখতে হবে। প্রিজারভেটিভ দেওয়া খাবারের ওভারঅল এফেক্ট খারাপ। যতটা পারবো ফ্রেশ এবং ফাইবার যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবো। ভিটামিন সি, জুস হিসেবে কিরকম জিনিস নেওয়া যেতে পারে, যদি তুমি আমাকে বলো কোনো ফ্রুট জুস নেওয়া যাবে না, নেওয়া যাবে আমলকির জুস, ভেরি গুড কনসেন্ট্রেট শট হিসেবে আমরা নিতে পারি, ভীষণ ভালো, খুব ভালো ভিটামিন সি সাপ্লাই করে। আমার মনে হয় আমরা সবটাই জানতে পারলাম, এবং আমাদের যারা দর্শক তারা মোটামুটি বুঝতে পারলেন যে আপনার দাঁতের স্বাস্থ্যের জন্য কোনটা ভালো এবং কোনটা খারাপ। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আপনারা অনায়াসে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে একটি নাম্বারও দিয়ে রাখলাম, চাইলে আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আর দাঁত নিয়ে বা দাঁতের কোনো সমস্যা নিয়ে যদি আপনি শুনতে চান কোনো বিষয়, তো সেটাও লিখে জানান, আমরা পরবর্তী কোনো একদিন সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই।